এটা আমাদের উপপাদ্যের প্রথম ক্লাস। তো ক্লাস 10 প্রথম যে উপপাদ্যটা রয়েছে সেটা দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথমে আমরা বৃত্তের কিছু বেসিক্স নিয়ে একটু ক্লিয়ার করে নিই। বেসিক্স গুলো দেখো, আমি তোমাদের সামনে দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তের এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের পরিধি। আর আমরা খাতায় যে বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তটা অঙ্কন করি সেই বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এবার তুমি যদি এই বৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দু নাও, তো আমি এখানে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তো বৃত্তের পরিধির উপর এই বিন্দু থেকে এই কেন্দ্রকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে প্রথমে একটা জিনিস শিখলাম, ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দুর সংযোজক সরলরেখা। এবার যদি বৃত্তের পরিধির উপর আমরা যদি দুটো বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, যদি এরকম দুটো বিন্দু নিই, এদেরকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখাটা পাবো সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। ঠিক আছে, ধরো আবার আমি আরেকটা অঙ্কন করছি, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে, এটা একটা জ্যা তৈরি হবে। ওকে, এবার এইটাকে খেয়াল করো, যদি আমি এই বিন্দুর সাপেক্ষে ধরো এখানে একটা যদি আমি বিন্দু নিই, নিয়ে যদি আমি এই লাইনটাকে যদি একটু বাড়িয়ে দিই, তার মানে কি এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলাম, তাহলে এখানে একটা আমি সরলরেখা পেলাম। তো এই সরলরেখাটা দেখো কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, মানে কি এটা একটা জ্যা। যদি বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুকে সংযুক্ত করেছি তার মানে এটা একটা জ্যা। তো এই জ্যাটা দেখতে পাচ্ছি কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে। যখন কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তখন সেই জ্যাটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তো আশা করি এই যে জিনিসগুলো তোমাদের বললাম এটা তো তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম হচ্ছে বৃত্তের কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, জ্যা আর হচ্ছে ব্যাস। ঠিক আছে, এবার দেখি আমাদের বইয়ে কি বলা হয়েছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এখানে কি বলছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তার মানে আমরা দেখছি বৃত্তে দেখো এখানে মোট আমি তোমাদের তিনটে আমি জ্যা অঙ্কন করেছি, তার মধ্যে এইটা নিতে আমাদের বারণ করা হচ্ছে। কেন বারণ করা হচ্ছে? তো আমরা পরে গিয়ে দেখবো যে কি করা হচ্ছে, ওই জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়। তো এবার প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাস তো কেন্দ্র দিয়েই পাস করে, তাহলে সেখানে তো তো একই বিন্দু, তো একই বিন্দু ওখানে তো মানে লম্ব আঁকার কোনো স্কোপ নেই। তাই জন্য আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে ব্যাস নয় এমন কোনো তোমাকে জ্যা নিতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি করব, তাহলে এই ব্যাসটা বাদ দিয়ে বাকি যতগুলো এখানে যে আঁকা সম্ভব যে কোনো একটা এখানে আঁকলেই হবে। তো এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটা আমি একটা জ্যা অঙ্কন করলাম। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র যেহেতু ও কেন্দ্র বৃত্ত বলা হয়েছে এটাকে নাম দিতে হবে ও, আর জ্যাটার নাম দিলাম আমি এবি। ঠিক আছে, এবার এই এবি জ্যায়ের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে ওডি। ওডি, ঠিক আছে, বেশ। এবার দেখো কি বলা হচ্ছে, প্রদত্তে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি এবি জ্যায়ের উপর লম্ব। তো আমি এখানে তোমাদের যে ছবিটা দেখালাম তারপর সেটা এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্তের এবি একটা জ্যা, তার উপর ওডি লম্ব অঙ্কন করা হয়েছে। এটা কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে যেহেতু বলেছে প্রশ্নে আমাদের যে জ্যাটিকে কি করবে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তো সমদ্বিখণ্ডিত করা মানে কি, দুটো সমান অংশে ভাগ করা, অর্থাৎ এ থেকে ডি, এডি এডি অংশে যে মান হবে ডিবি অংশেরও সেই মান হবে। তাই জন্য দেখো বলেছে যেহেতু ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এডি সমান সমান ডিবি। তো এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এডি সমান সমান ডিবি। ওকে, এবার দেখো অঙ্কনে কি কথা হয়েছে যে এখানে এই এর সাথে ও বিন্দু আর ওর সাথে বি বিন্দুটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এবার আমার ছবির সাথে দেখো তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখো এবার পুরোপুরি ভাবে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কন অব্দি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার প্রমাণ। দেখো প্রমাণে বলা হচ্ছে যে ওডি এবি এর উপর লম্ব, সেই আবার সেই প্রদত্ত লাইনটাকে এখানে রিপিট করা হয়েছে। এবার কেন রিপিট করা হয়েছে সেটা আমি একটু বুঝাই। তো যখন
কোনো একটা লাইনের উপর আমরা যখন একটা লম্ব অঙ্কন করি, তো আমরা কি জানি যে লম্ব অঙ্কন করলে তার কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এদিকেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এদিকেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে? আরেকটা কনসেপ্ট, ধরো একটা ত্রিভুজ আছে। এবার কোনো ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয়, তখন সেই ত্রিভুজকে কি বলা হয়? তখন সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তো এটা জেনে রাখলাম, এটা আমাদের এখনই কাজে লাগবে। তো দেখো কি বলছে প্রমাণে। প্রমাণে বলছে যে ওডি এবি জয়ের উপর লম্ব, আর লম্ব তার মানে কি? লম্ব হওয়ার জন্যে কি হবে? এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো কি হবে? 90 ডিগ্রি হবে। হুম? এবার এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা ত্রিভুজ, এই একটা। আর দুটো ত্রিভুজের কি একটি কোণ সমকোণ? তাহলে কি এটা দুটোই কি হবে? দুটোই সমকোণী ত্রিভুজ হবে। তাই দেখো ফার্স্ট লাইনটা এখানে, এই জন্য এখানে বলা হয়েছে যে ODA, মানে এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে। ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB সমকোণী, সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে বলতে চাইছে ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এই ত্রিভুজ দুটির একটি কোণ সমকোণ, তাই এটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা কি করব? এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। আর দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য আমরা মোট 4টে শর্ত শিখেছিলাম ক্লাস 7-এ। 4টে শর্ত কি কি? নিশ্চয়ই সবার মনে আছে। এস এস এস, এস এ এস, এ এস এ, হ্যাঁ, আর একটা লাস্ট কি ছিল? আর এইচ এস। তো আমাদের এই লাস্টে যে আমাদের যে ছিল, যেটা 4 নম্বর কি ছিল? আর এইচ এস, এটা আমাদের লাগবে। তো এই RHS আমরা কখন ইউজ করি? যখন দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করি, তখন আমাদের এই 4 নম্বর শর্তটাকে ব্যবহার করতে হয়। তো এটা একবার মনে করিয়ে দিই। এখানে যেটা R লেখা আছে, এই R এর অর্থ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, যার মানে হচ্ছে সমকোণ। H এর মানে হচ্ছে হাইপোটেনাস, যার মানে হচ্ছে অতিভুজ। আর S মানে যে কোনো একটা সাইড। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো এটুকু তোমাদের কনসেপ্টের জন্য। দেখো, এবার তোমাদের এটা অনেকটা হেল্প করবে। তো এখানে প্রথমে দেখো কি লেখা আছে, যে ODA ও ODB তে, মানে এই দুটো ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি, যে ODA সমান সমান হচ্ছে ODB, প্রত্যেকটি কোণ সমকোণ। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে কি এই দুই দিকে দুটো কি সমকোণ তৈরি হয়েছে। তাহলে এটা দুটোই 90 ডিগ্রি, আর দুটোই 90 ডিগ্রি মানে কি সমান হবে। তারপর দেখো বলছে অতিভুজ OA সমান সমান অতিভুজ OB। তো আমি একটু আগেই বললাম যে সমকোণের উল্টো দিকের যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এই সমকোণের উল্টো দিকের বাহু হচ্ছে OA, আর এই সমকোণের উল্টো দিকের বাহু হচ্ছে OB। তাহলে এটাও একটা অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ, আর এটা এই ত্রিভুজের অতিভুজ। এবং তাহলে দুটোই অতিভুজ। এবার অতিভুজটাকে আমরা সমান কিভাবে বলছি? দেখো, সমান বলছি এই সত্ত্বে যে এরা দুজনেই কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো প্রথমে আমি বলেছিলাম যে বৃত্তের, তুমি যদি একটা বৃত্তের যদি কেন্দ্র থেকে যদি তার পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দুকে যদি যুক্ত করো, যে তুমি যে সরলরেখাটা পাও, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এখানে খেয়াল করো, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ হচ্ছে পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দু, যুক্ত করলে এটা একটা ব্যাসার্ধ। সেম ভাবে ও আর বি যুক্ত করলেও এটাও একটা ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ তো একই হবে, আলাদা হতে পারে না। তাই জন্য এখানে কি বলা হচ্ছে, যে ও এ আর ও বি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে। আর লাস্ট এখানে কি আছে? লাস্ট আছে ওডি। ওডি হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলে? যে বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই বর্তমান। দেখো এখানে, এখানে এই ওডিটা এই ত্রিভুজের একটা বাহু, আবার এই ত্রিভুজের একটা বাহু, তাই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমাদের যে 4টে শর্ত ছিল, তিনটে আমাদের যে শর্ত ছিল, যে একটা সমকোণ দেখাতে হবে। তো আমরা প্রথমে দেখালাম সমকোণ, তারপর অতিভুজ দেখাতে হবে, এই যেখানে দেখালাম অতিভুজ, আর একটা বাহুকে সমান দেখাতে হবে, এই যে দেখিয়ে দিলাম। তার মানে 3টে শর্ত। আর এই শেষ, এই 3টে শর্ত অনুসারে দেখো এখানে আমরা বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। ওকে। এবার লাস্ট একটাই আমাদের কনসেপ্ট পড়ে আছে, যে যখন দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়, তো তাদের কি হয়? অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলোও কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সাথে এই বাহুটা অনুরূপ বাহু, তাই জন্য আমরা এখান থেকে বলতে পারি AD সমান সমান DB।
দেখো এই লাস্ট লাইনে এডি সমান সমান ডিবি। তো এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল যে এডির সাথে ডিবির সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এখানে কি লেখা আছে সত্যটা, সর্বসম্মু ত্রিভুজের অনুরূপ অংশ। তোমরা এখানে অনুরূপ অংশের জায়গাতে অনুরূপ বাহু লিখতে পারো, কোনো সমস্যা নেই।